আচ্ছা, মরিশাসে ক্যালেন্ডারে যদি দেখেন ২রা নভেম্বর তারিখটা কিন্তু আর ৫টা সাধারণ দিনের মতন নয়। এর একটা বেশ গভীর ঐতিহাসিক আর সত্যি বলতে কি মন ছুঁয়ে যাওয়া তাৎপর্য আছে। একদম। আমাদের কাছে যে তথ্য আছে সূত্র যা বলছে ১৮৩৪ সালের এই দিনে, যদিও কেউ কেউ ১৮৩৫ সালও বলেন, অ্যাটলাস বলে একটা জাহাজ প্রথম ভারতীয় চুক্তিভিত্তিক শ্রমিকদের নিয়ে মরিশাসের তীরে এসে ভিড়েছিল। হ্যাঁ, ঠিক বলেছেন। আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাটা মনে রাখার জন্যই তো মরিশাসে প্রতি বছর এই দিনটা পালিত হয় ভারতীয় আগমন দিবস বা আপ্রাবাসী দিবস হিসেবে। এটা ওখানে জাতীয় ছুটির দিন। ও আচ্ছা। আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই একটু গভীরে গিয়ে জানার চেষ্টা করব। কেন এই শ্রমিকদের নিয়ে যাওয়া হলো, প্রেক্ষাপটটা ঠিক কি ছিল, আর তাদের যাত্রাপথ, জীবন সেগুলোই বা কেমন ছিল। ঠিক, আমরা মূলত viewsnow.co.in এর একটা প্রতিবেদনের কিছু অংশ দেখছি। আমাদের লক্ষ্য হলো ওই যে ঔপনিবেশিক আমলের বিরাট একটা উদ্যোগ, কেউ কেউ যাকে মহাপরীক্ষা বা গ্রেট এক্সপেরিমেন্ট বলছেন, সেই সময়ে শ্রমিকদের কি ভয়াবহ কষ্টকর জীবন ছিল, আর মরিশাসের ইতিহাসে এর যে সুদূর প্রসারী প্রভাব সেটা একটু বোঝা। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা আসে, কেন এই ভারতীয় শ্রমিকদের মরিশাসে নিয়ে যাওয়ার দরকার পড়ল? ঠিক কি হয়েছিল তখন? দেখুন, এর উত্তরটা আছে ইতিহাসে। ১৮৩৩ সালে ব্রিটিশ সাম্রাজ্য যখন দাস প্রথা আইন করে বন্ধ করে দেওয়া হলো, হ্যাঁ, তখন মরিশাসের মতো যে উপনিবেশগুলো ছিল, বিশেষ করে যেখানে বিশাল বিশাল আখের বাগান, সেখানে শ্রমিকের একটা বিরাট ঘাটতি দেখা দিল। কারণ বুঝতেই পারছেন, এতদিন তো এই বাগানগুলো চলত মূলত আফ্রিকা থেকে আনা দাসদের শ্রমের ওপর। ওহ, তার দাসপ্রথা যেই বন্ধ হলো, সঙ্গে সঙ্গে কাজের লোক নেই। এই বিরাট শূন্যস্থান পূরণ করতেই কি এই নতুন ব্যবস্থার কথা ভাবা হলো? ঠিক তাই। এই যে মহাপরীক্ষা বলছেন, এর আসল উদ্দেশ্য কি তাহলে এটাই ছিল যে ভারত থেকে সস্তায় শ্রমিক এনে চিনির উৎপাদনটা বজায় রাখা, ব্রিটিশ অর্থনীতির লাভটা যাতে কমে না যায়? একদম, বিষয়টা ঠিক তাই। এটা আসলে ছিল দাস শ্রমের একটা বিকল্প খুঁজে বের করার চেষ্টা, একটা সস্তা শ্রমশক্তির বিকল্প। ব্রিটিশ শাসক আর বাগান মালিকরা দেখল ভারত থেকে শ্রমিক আনলে সুবিধে অনেক। যেমন? প্রথমত খরচ অনেক কম, দ্বিতীয়ত চুক্তির মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের প্রায় বেঁধে রাখা যাচ্ছে। এভাবেই শুরু হলো এই যাকে বলে গ্রেট এক্সপেরিমেন্ট। আর তার আনুষ্ঠানিক শুরুটা ধরা যেতে পারে ওই অ্যাটলাস জাহাজের প্রথম শ্রমিক দল নিয়ে মরিশাসে পৌঁছানোর ঘটনাটা। আর ওই নির্দিষ্ট দিনটা ২রা নভেম্বর ১৮৩৪ না ৩৫, যাই হোক, যখন অ্যাটলাস পৌঁছল, এই শ্রমিকদের নামানো হয়েছিল কোথায়? সেই জায়গাটার কি এখন কোনো বিশেষ পরিচিতি বা গুরুত্ব তৈরি হয়েছে? অবশ্যই। জাহাজটা ভিড়েছিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসের একটা নির্দিষ্ট ঘাটে। সেটা আজ আপ্রবাসী ঘাট নামেই পরিচিত। আপ্রবাসী ঘাট? হ্যাঁ, আর এই ঘাটটাই কিন্তু পরবর্তী প্রায় ১০০ বছর ধরে ভারত থেকে যাওয়া লক্ষ লক্ষ শ্রমিকের মরিশাসে ঢোকার প্রধান দরজা হয়ে উঠেছিল। এটা শুধু জাহাজ থেকে নামার জায়গা ছিল না, এখানেই তাদের নাম লেখা হতো, স্বাস্থ্য পরীক্ষা করা হতো, প্রাথমিক যে প্রক্রিয়াগুলো, তারপর বিভিন্ন আখের বাগানে পাঠানো হতো। হিসেব বলছে, সূত্র অনুযায়ী ১৮৩৪ থেকে শুরু করে প্রায় ১৯২০ সাল পর্যন্ত কম বেশি ৫ লক্ষ ভারতীয় শ্রমিক এই ঘাট দিয়ে মরিশাসে ঢুকেছেন। ৫ লক্ষ! সংখ্যাটা তো অবিশ্বাস্য। তাহলে তো বোঝাই যাচ্ছে কেন এই আপ্রবাসী ঘাটকে এত গুরুত্ব দেওয়া হয়। আমি যতদূর জানি ২০০৬ সালে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃতি দিয়েছে, তাই না? ঠিক ধরেছেন। এর কারণ তো তাহলে এই বিপুল সংখ্যক মানুষের আগমন আর তাদের ইতিহাসের সঙ্গে এর গভীর যোগাযোগটাই। একদম। এই ঘাট শুধু মরিশাসের ইতিহাসে নয়, বিশ্বজুড়ে যে লক্ষ লক্ষ মানুষ এক দেশ থেকে অন্য দেশে গেছেন কাজের খোঁজে, বিশেষ করে এই চুক্তিভিত্তিক শ্রমের অধীনে, তাদের সেই যাত্রা, তাদের আশা, হতাশা, কষ্ট সবকিছুর একটা জীবন্ত প্রতীক হয়ে আছে এই ঘাট। ইউনেস্কোর স্বীকৃতি আসলে এই বিশ্বজনীন তাৎপর্যকেই সম্মান জানিয়েছে। এটা মনে করিয়ে দেয় আধুনিক বিশ্বের শ্রম ব্যবস্থা, অনেক দেশের আজকের জনবিন্যাস, এই সবকিছুর উপর এই ধরনের অভিবাসনের কি বিরাট প্রভাব পড়েছে। এই ঐতিহাসিক দিকটা তো বুঝলাম, কিন্তু যদি আবার ওই শ্রমিকদের কথায় ফিরি, তাদের যে চুক্তির ভিত্তিতে আনা হয়েছিল ঘাটে নামার পর, সেই চুক্তির শর্তগুলো ঠিক কেমন ছিল? কাগজে কলমে কি পাওয়ার কথা ছিল তাদের? চুক্তির শর্তগুলো যেভাবে দেখানো হতো
সেগুলো বেশ আকর্ষণীয় করেই বলা হতো। আচ্ছা। বলা হতো যে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য, ধরুন 5 বছর বা 10 বছর, মরিশাসের আখের বাগানে কাজ করতে হবে। তার বদলে তাদের ভারত থেকে মরিশাস যাওয়ার জাহাজ ভাড়াটা কোম্পানি দেবে। সেখানে থাকার ব্যবস্থা করা হবে, আর একটা নির্দিষ্ট মাইনে বা মজুরি দেওয়া হবে, যদিও সেটা খুবই কম ছিল। আর সবচেয়ে বড় যে প্রতিশ্রুতি, সেটা হলো চুক্তির মেয়াদ ফুরলে তাদের আবার নিজেদের খরচে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু এই কথাগুলো কি রাখা হতো? কারণ সূত্র থেকে যা আভাস পাচ্ছি তাতে তো মনে হচ্ছে শ্রমিকদের জীবন ছিল খুব কষ্টের, শোষণের। বাস্তবটা কেমন ছিল? হ্যাঁ, প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবের ফারাক ছিল আকাশ পাতাল। থাকার জন্য যে ঘরগুলো দেয়া হতো সেগুলো ছিল খুব ছোট, স্যাঁতসেঁতে, অস্বাস্থ্যকর। গাদাগাদি করে থাকতে হতো অনেককে। ভাবা যায়। কাজের সময় ছিল অনেক লম্বা, প্রায় সেই সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত। আর তার বদলে যেটুকু মজুরি মিলত তাতে ঠিকমতো খাওয়া পড়াই জুটত না। আর ব্যবহার মালিক বা সুপারভাইজারদের? তার উপর ছিল বাগান মালিক বা তাদের নিয়োগ করা সর্দার বা সুপারভাইজারদের দুর্ব্যবহার, কথায় কথায় মারধর, নানা রকম শোষণ। একটু প্রতিবাদ করলে বা কাজের সামান্য ভুল হলেই ভয়ঙ্কর শাস্তি। তাহলে কি এটাকে দাসপ্রথারই একটা অন্যরকম চেহারা বলা যায়, নাকি কিছু পার্থক্যও ছিল? দেখুন, কাগজে কলমে এটা ঠিক দাসপ্রথা নয়, কারণ শ্রমিকরা তো চুক্তিতে বাঁধা, কেনা গোলাম নন। তাদের নির্দিষ্ট মেয়াদের পর মুক্তি পাওয়ার আর থিওরিটিক্যালি দেশে ফেরার অধিকার ছিল। কিন্তু বাস্তবে তাদের জীবনযাত্রার মান, কাজের পরিবেশ, মালিকদের ব্যবহার, অধিকারের অভাব, এই সব কিছু মিলিয়ে অবস্থাটা অনেক ক্ষেত্রে প্রায় দাসত্বের কাছাকাছি চলে গিয়েছিল। বিশেষ করে শুরুর দিকে, যখন কোনো নিয়মকানুন বা সরকারি নজরদারি প্রায় ছিলই না। পরে কি অবস্থার উন্নতি হয়েছিল? কোনো নিয়ম এসেছিল? পরে অবশ্য ব্রিটিশ সরকার কিছু আইন করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করে, যেমন কাজের সময় বেঁধে দেওয়া, ন্যূনতম মজুরি ঠিক করা, থাকা বা চিকিৎসার কিছু নিয়ম তৈরি করা। সরকারি পরিদর্শক দিয়ে বাগানগুলোতে নজরদারি করার ব্যবস্থাও হয়। কিন্তু এই নিয়মগুলো কতটা মানা হতো বা শ্রমিকরা তার সুফল কতটা পেতেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। শোষণ আর কষ্ট চলতেই থাকে বহু বছর। বিষয়টা যত শুনছি ততই এর বহাবহতা স্পষ্ট হচ্ছে। এ যে এত দীর্ঘ সমুদ্র যাত্রা করে শ্রমিকদের নিয়ে যাওয়া, যেমন ওই প্রথম জাহাজ অ্যাটলাস বা তার পরের বলো, সেই যাত্রার অভিজ্ঞতাটা কেমন ছিল? সূত্র বলছে সে নাকি এক বিভীষিকা। বিভীষিকা শব্দটা হয়তো পুরোটা বোঝাতে পারবে না। একটু ভাবুন তো, কয়েক সপ্তাহ, কখনো বা মাসখানেক ধরে সমুদ্রে ভাসছে একটা জাহাজ। হ্যাঁ। তার খোলের ভেতরে বা ডেকের নিচে আলো বাতাস প্রায় ঢোকে না এমন জায়গায় গাদাগাদি করে রাখা হয়েছে শয়ে শয়ে মানুষ। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, মানুষের প্রাকৃতিক কাজেরও ঠিকমতো ব্যবস্থা নেই। খাবার দাবার, জল, সেসবের কি ব্যবস্থা ছিল? নিশ্চয়ই খুব কম। অত্যন্ত কম আর খুবই খারাপ মানের। রোজ একটা নির্দিষ্ট পরিমাণের রেশন দেওয়া হতো, হয়তো কিছু শুকনো রুটি বা চাল ডাল, একটু নুন মাখানো মাংস বা মাছ, আর নির্দিষ্ট পরিমাণ জল। এর ফলে অপুষ্টি আর জলবাহিত রোগ এগুলো তো লেগেই থাকত। দীর্ঘযাত্রায় অনেকের শরীরের ভিটামিনের অভাবে স্কারভির মতো রোগ দেখা দিত। ভাবলেই শিউরে উঠতে হয়। এই অস্বাস্থ্যকর পরিবেশ, অপুষ্টি, এর পরিণাম কি হতো? পরিণাম অসুস্থতা আর মৃত্যু। এখানে যা বিশেষভাবে ভয়ঙ্কর তা হল যাত্রাপথে কলেরা, আমাশা, গুটি বসন্তের মতো ছোঁয়াচে রোগগুলো প্রায় মহামারী হয়ে ছড়িয়ে পড়ত। ও বাবা! জাহাজে চিকিৎসার ব্যবস্থা তো প্রায় কিছুই না, ফলে বহু শ্রমিক পথেই মারা যেতেন। কোনো কোনো যাত্রায় মৃত্যুহার এত বেশি ছিল যে ভাবা যায় না। শুধু রোগ নয় নিশ্চয়ই। না, এর সাথে ছিল সামুদ্রিক ঝড়, দুর্ঘটনা, জাহাজের লোকজনের খারাপ ব্যবহার, সব মিলিয়ে পুরো যাত্রাটাই ছিল এক দুঃস্বপ্নের মতো। আর শারীরিক কষ্টের সাথে সাথে ছিল মারাত্মক মানসিক চাপ। পরিবার ছেড়ে, দেশ ছেড়ে কোথায় যাচ্ছে, কি হবে কিছুই জানে না। ভাষার সমস্যা, অচেনা সংস্কৃতি আর প্রতি মুহূর্তে মৃত্যুর ভয়, এই সব মিলিয়ে শ্রমিকদের ভেতরটা একদম ভেঙে দিত। এই যে এতগুলো লোক একসাথে একটা জাহাজে দিনের পর দিন, এদের নিয়ন্ত্রণে রাখা বা একটা শৃঙ্খলা বজায় রাখার জন্য কি কোনো নিয়ম বা দৈনিক রুটিন কিছু ছিল? হ্যাঁ, জাহাজে খুব কড়া নিয়ম শৃঙ্খলা রাখা হতো। এর উদ্দেশ্য ছিল মূলত দুটো:
এক, জাহাজে যাতে কোনো গোলমাল বিশৃঙ্খলা না হয়, আর ২, যেটা হয়তো আরও জরুরি কারণ ছিল, সেটা হলো শ্রমিকরা যাতে পালাতে বা কোনো রকম বিদ্রোহ করতে না পারে সেটা নিশ্চিত করা। তাই একটা কড়া রুটিন মানতে বাধ্য করা হতো। একদম, একটা নিয়ন্ত্রিত আর কঠিন দৈনিক রুটিন। ঠিক কী রকম ছিল সেই রুটিনটা, যদি একটু বলেন? যেমন ধরুন, খুব ভোরে ঘুম থেকে তোলা হতো, তারপর সবাইকে ডেকে বা এক জায়গায় এনে রোল কল বা হাজিরা নেওয়া হতো। তারপর প্রাকৃতিক কাজ ছাড়া আর একটু পরিষ্কার হওয়ার জন্য খুব কম সময় আর সামান্য ব্যবস্থা থাকত। দিনের নির্দিষ্ট সময় লাইনে দাঁড়িয়ে ওই রেশন করা খাবার নিতে হতো। দিনের বাকি সময়? দিনের বেশিরভাগ সময়টাই তাদের ওই গাদাগাদি করা বন্ধ জায়গায় কাটাতে হতো। মাঝে মাঝে হয়তো জাহাজের ডেক পরিষ্কার বা মালপত্র সরানো, এইসব ছোটখাটো কাজ করানো হতো। রুটিন স্বাস্থ্য পরীক্ষাও হতো নামমাত্র, যদিও অসুস্থ হলে ভালো চিকিৎসার আশা ছিল না। আর রাতে? আর সূর্য ডোবার পর বা রাতের বেলা তাদের কড়া পাহারায় নির্দিষ্ট জায়গায় আটকে রাখা হতো, যাতে কেউ কোনো গোলমাল পাকাতে না পারে বা ধরুন সমুদ্রে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করতে না পারে। যদি আমরা এটাকে একটু বড় প্রেক্ষাপটে দেখি, এই যে এত কড়াকড়ি এই রুটিন, এর কি অন্য কোনো উদ্দেশ্য ছিল? হ্যাঁ, এটাকে আসলে শ্রমিকদের মানসিকভাবে তৈরি করার একটা প্রক্রিয়াও বলা যেতে পারে। তাদের বুঝিয়ে দেওয়া যে তারা আর স্বাধীন নয়, তাদের জীবন এখন থেকে অন্যের নিয়ন্ত্রণে চলবে। মানে মনোবল ভেঙে দেওয়ার জন্য? ঠিক। এটা তাদের মানসিকভাবে দুর্বল করে দিত, যাতে মরিশাসে পৌঁছে তারা সহজেই বাগান মালিকদের ওই কঠোর শাসনের অধীনে কাজ করতে অভ্যস্ত হয়ে যায়। এই পুরো ব্যবস্থাটাই ছিল আসলে শ্রমিকদের সস্তা শ্রমে পরিণত করার এক নির্মম প্রক্রিয়ার অংশ। এই যে প্রায় ৯০ বছর ধরে লক্ষ লক্ষ ভারতীয় শ্রমিক মরিশাসে গেলেন, থাকলেন, এত কষ্ট করলেন, এর দীর্ঘমেয়াদী প্রভাবটা ঠিক কী পড়ল মরিশাসের ওপর? ওখানকার সমাজ, সংস্কৃতি, অর্থনীতি? প্রভাবটা ছিল বিরাট, আর অনেক দিকে। প্রথমত, জনসংখ্যার গঠনটাই পুরো পাল্টে গেল। আজ মরিশাসের জনসংখ্যার বেশিরভাগই তো ভারতীয় বংশোদ্ভূত। হ্যাঁ, তা তো বটে। দ্বিতীয়ত, মরিশাসের সংস্কৃতিতে একটা বিরাট মিশ্রণ ঘটল। এই শ্রমিকরা তো সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন তাদের নিজেদের ভাষা, ধর্ম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, খাবার দাবার, পোশাক, গান বাজনা, উৎসব। সময়ের সাথে সাথে এই ভারতীয় সংস্কৃতি সেখানকার আফ্রিকান, ইউরোপীয় আর অন্যান্য সংস্কৃতির সাথে মিশে মরিশাসে একটা অন্যরকম বহুত্ববাদী সংস্কৃতির জন্ম দিয়েছে। আর অর্থনীতি? আর অর্থনৈতিক দিক থেকে দেখলে এই শ্রমিকদের হাড় ভাঙা খাটুনিটাই ছিল মরিশাসের চিনি শিল্পের সাফল্যের মূল কথা। তাদের শ্রমের ওপর ভর করেই তো মরিশাস ব্রিটিশ সাম্রাজ্যের একটা প্রধান চিনি উৎপাদনকারী আর রপ্তানিকারক উপনিবেশ হয়ে উঠেছিল। বলাই যায়, আধুনিক মরিশাসের অর্থনীতির ভিতটা কিন্তু এই শ্রমিকরাই গড়ে দিয়েছিলেন। তার শুধু অর্থনীতি নয়, তারা আসলে একটা নতুন মিশ্র সংস্কৃতিরও ভিত্তি তৈরি করেছিলেন। এত শোষণ, এত কষ্টের পরেও তারা মরিশাসকে একটা আধুনিক বহুত্ববাদী চেহারা দিয়েছেন। একদম ঠিক, এভাবেই দেখা উচিত। তাদের অবদান শুধু অর্থনীতিতে আটকে ছিল না, মরিশাসের সামাজিক আর সাংস্কৃতিক কাঠামো তৈরিতেও তাদের ভূমিকা বিরাট। আর তাদের এই অবদান, এই আত্মত্যাগকে মনে রাখতেই তো ২রা নভেম্বর দিনটা ওখানে এত গুরুত্বের সাথে পালন করা হয়। এই দিনটা ভারতীয় আগমন দিবস বা আপ্রবাসী দিবস, এটা কিভাবে পালিত হয় ওখানে? এর আসল তাৎপর্যটা কি? দেখুন, এই দিনটা শুধু ওই ১৮৩৪ বা ৩৫ সালের প্রথম জাহাজটার আশাকে মনে করে না, বরং তারপর কয়েক দশক ধরে যে লক্ষ লক্ষ শ্রমিক ওখানে এসেছিলেন, তাদের সকলের মিলিত অবদান, তাদের সহ্য করা কষ্ট, তাদের স্বপ্ন, আর তারা যে উত্তরাধিকার রেখে গেছেন, সে সব কিছুকে সম্মান জানায়। আচ্ছা। প্রতি বছর এই দিনে মরিশাসের সরকারি, বেসরকারি উদ্যোগে অনেক অনুষ্ঠান হয়। স্কুল কলেজে আলোচনা সভা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জাতীয় স্তরের প্রধান অনুষ্ঠানটা হয় ওই আপ্রবাসী ঘাটে। ও, সেই ঘাটে? হ্যাঁ, সেখানে মরিশাসের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সাধারণ মানুষ সবাই ফুল দিয়ে সেই অজানা অচেনা পূর্বপুরুষদের শ্রদ্ধা জানান। দিনটা এখন মরিশাসের জাতীয় পরিচয়ের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। আর শুধু মরিশাস নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয় বংশোদ্ভূতদের কাছেও এর একটা বিশেষ প্রতীকী মূল্য আছে। তাহলে এই যে পুরো আলোচনাটা আমরা করলাম, এর থেকে মূল কোন বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার? সারমর্মটা কি দাঁড়ালো? আমার মনে হয় এই আলোচনা আমাদের কয়েকটা জরুরি বিষয় আবার মনে করিয়ে দিল। প্রথমত, ২রা নভেম্বরের মতো একটা দিন
কিভাবে একটা দেশের ইতিহাসে আর বিশ্বজুড়ে শ্রম অভিবাসনের যে বৃহত্তর প্রেক্ষাপট সেখানে একটা মাইল ফলক হয়ে থাকতে পারে। দ্বিতীয়ত, ঔপনিবেশিক শক্তিগুলো নিজেদের অর্থনৈতিক স্বার্থের জন্য কিভাবে লক্ষ লক্ষ মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করেছে, ব্যবহার করেছে। এই মহাপরীক্ষা বা চুক্তিভিত্তিক শ্রম ব্যবস্থার তার একটা খুব করুণ কিন্তু স্পষ্ট উদাহরণ। ঠিক। তৃতীয়ত, আপ্রবাসী ঘাটের মতো ঐতিহাসিক জায়গাগুলো, সেগুলো কিভাবে অতীতের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে আর পরের প্রজন্মকে তাদের শিকড়, তাদের ইতিহাসের কঠিন সত্যিগুলো মনে করিয়ে দেয়। আর সবশেষে এটা আমাদের দেখায় যে চরম কষ্টের মুখেও মানুষের টিকে থাকার কি অদম্য ইচ্ছা, নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো জীবন গড়ার চেষ্টা, সেটা চলতেই থাকে। সত্যিই তাই। এই ঐতিহাসিক ঘটনাটা তো শুধু মরিশাসের গল্প নয়, এটা আমাদের বুঝতে সাহায্য করে যে বিশ্বজুড়ে শ্রমের অভিবাসন কিভাবে হয়েছে, কিভাবে বিভিন্ন সংস্কৃতি কাছাকাছি এসে নতুন সমাজ তৈরি করেছে, আর আজকের এই বিশ্বায়নের যুগেও এই প্রক্রিয়াগুলো কতটা প্রাসঙ্গিক। ঠিক বলেছেন। আর আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো আমরা নিজেদের করতে পারি। এই যে এত দীর্ঘদিনের অভিবাসন, এত শোষণ, এত কষ্টের অভিজ্ঞতা, এর মনস্তাত্ত্বিক বা সাংস্কৃতিক ভার মানে উত্তরাধিকার, সেটা ওই শ্রমিকদের পরের প্রজন্মগুলোর ওপর কিভাবে পড়েছে, তারা কিভাবে তাদের পূর্বপুরুষদের এই স্মৃতি বয়ে নিয়ে চলেছে। অথবা আমরা কি এটাও ভাবতে পারি যে সেই সময়ের শ্রম শোষণের যে ধরনগুলো, সেগুলো কি আজকের পৃথিবীতে পুরোপুরি চলে গেছে, নাকি অন্য কোনো রূপে, অন্য পরিস্থিতিতে, হয়তো অন্য নামে এখনও টিকে আছে? এই ভাবনাগুলো হয়তো আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।